আসসালামু আলাইকুম। সপ্তম পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির এসি মেশিন 2 অংশের অল্টারনেটর পড়া হচ্ছে। এই অল্টারনেটরের গত দিনের যে আলোচনা তার ধারাবাহিকতায় একটু আবার ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে একটা টার্ম আমরা পেয়েছি এক্সএস, অর্থাৎ সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স। মাঝে মধ্যেই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে সিনক্রোনাস রিঅ্যাক্টেন্সটা আসলে কী। সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স হলো আমাদের অল্টারনেটরে যে লিকেজ রিঅ্যাক্টেন্স, সেই রিঅ্যাক্টেন্স এবং আর্মেচার রিঅ্যাকশনের জন্য যে রিঅ্যাক্টেন্স, এই দুই রিঅ্যাক্টেন্সের যোগফল, অর্থাৎ এক্সএস ইকুয়াল টু এক্সএল প্লাস এক্স এ আর। এই দুটাকে আমরা এখন আমি এক্সএসও লিখে দিতে পারি, যদিও গত দিন আমি ব্যাখ্যা করে করে বলেছি সব টার্ম এনেছি। তুমি সিঙ্গেল এক্সএসও লিখে দিতে পারো, তাতেও হবে। এখন এর একক কি? এক্সএসের একক আমরা জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যেটা তার একক হলো ওহম। একক হচ্ছে ওহম। তো যেখানে রিঅ্যাকট্যান্স আছে সেখানে তো ইম্পিডেন্সের ব্যাপারও একটা আছে। তাহলে ইম্পিডেন্স হলো রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, ইম্পিডেন্স ZS ইকুয়াল টু রুট ওভার আর্মেচার রেজিস্ট্যান্স স্কয়ার প্লাস এক্সএল বলবো না এক্সএল বলবো, এক্সএল প্লাস এক্স এ আর এরকম। তাহলে রেজিস্ট্যান্স এবং অন্য দুই ধরনের রিঅ্যাকট্যান্স যুক্ত হয়ে মানে এর যে ভেক্টরিক্যালি সাম ভেক্টর যোগফল যেটা, সেটা হলো সিনক্রোনাস ইম্পিডেন্স। তাহলে একটা জিনিস হলো সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, আর একটা হলো সিনক্রোনাস ইম্পিডেন্স, যাকে আমরা ZS দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা এখন দেখব অল্টারনেটরের নো লোড টেস্ট অথবা ওপেন সার্কিট টেস্ট। নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট করার ক্ষেত্রে সার্কিটটা আমরা এইভাবে তৈরি করব যে ফিল্ড আছে, এটা হলো ফিল্ড যেটা আছে, ফিল্ডের সাথে আমি এক প্রান্তে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা রিওস্ট্যাট লাগাবো, আর এক প্রান্তে একটা ডিসি ভোল্টমিটার লাগাবো, লাগিয়ে তার সাথে একটা ডিসি সোর্স সাপ্লাই দেব সুইচ সহ। তারপরে আর্মেচার উইন্ডিং যে তিনটা আছে তাকে কি করব, তার যে কোনো দুইটা কয়েলের সাথে কয়েলের আড়াআড়িতে একটা ভোল্টমিটার স্থাপন করব ওপেন অবস্থায়, নো লোড অবস্থায়। তাহলে ভোল্টমিটার সংযুক্ত করলাম। এবার কার্যক্রম কি? কার্যক্রম হলো যে প্রথমে আমি ফিল্ড কারেন্ট দিয়ে জিরো দেব, অর্থাৎ ফিল্ড কারেন্ট দেব না। সেই সময় কি করব, অল্টারনেটরকে সিনক্রোনাস স্পিডে ঘোরাবো। সিনক্রোনাস স্পিড মানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স যে গতিতে ঘুরে, অর্থাৎ এটা কোনো বল বিয়ারিং এর দরকার নাই, কিছু নাই। মানে ওই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স যে ঘূর্ণায়মান থাকে, এর কোনো কমতি বা ঘাটতি ঘটে না। মনে করো 1500 RPM এ চালাবো, 1500 RPM চলবে। এই যে ঘোরাতে শুরু করলাম কিসে? প্রাইম মুভারকে। কি কে ঘোরাবো? প্রাইম মুভারকে। অল্টারনেটরের প্রাইম মুভার লাগবে না? প্রাইম মুভার লাগবে। ঘোরাতে শুরু করলাম। ঘোরালে এখন এই যে ফিল্ড আছে, ফিল্ড প্রথমে জিরো ধরেছে, এবার আস্তে 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 করে বৃদ্ধি করবো। প্রথমে ধরো 0.1, 0.2, 0.3, 0.4 কারেন্ট বৃদ্ধি করবো। কিসের জন্য? কিভাবে? এই যে রিওস্ট্যাট আছে, প্রথমে এখানে ছিল, আস্তে 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 এইদিকে স্লাইড করবো, এদিকে বাড়াই দিলে রেজিস্ট্যান্সটা যদি সার্কিট মাইনাস হয়ে যায় তাহলে বেশি কারেন্ট যাবে। এভাবে করে ফিল্ড কারেন্ট বাড়াতে থাকবো। আর লক্ষ্য রাখবো কোথায়? এদিকে কিন্তু অন করে নিতে হবে। লক্ষ্য রাখবো দুই জায়গায়, একটা হলো ফিল্ড কারেন্ট আর একটা হলো ওপেন সার্কিট ভোল্টেজ।
ফিল্ড কারেন্ট আর ওপেন সার্কিট ভোল্টেজ ভোল্টমিটার অ্যামিটার এবং ভোল্টমিটার দুইটার দিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে। কি কারণের জন্য? এই ফিল্ড কারেন্ট বৃদ্ধি করতে করতে একটা সময় আসবে যখন দেখা যাবে যে এইখানে যে ভোল্টেজ এটা হলো রেটেড ভোল্টেজ দেখা যাচ্ছে। কিসের রেটেড ভোল্টেজ? ওই অল্টারনেটরের রেটেড ভোল্টেজ গায়ের মধ্যে লেখা থাকে। মনে করো অল্টারনেটরটা 400 ভোল্ট, তার মানে রেটেড ভোল্টেজ হলো 400। তো ঘোরাতে ঘোরাতে যখন ভোল্টমিটার 400 শো করবে, কি শুরু করবে? গায়ে যেন লেখা আছে যখন সেই ভোল্টেজে যাবে তখন আমি আর ফিল্ড কারেন্ট বৃদ্ধি করব না। অর্থাৎ আমার এই পয়েন্টে পৌঁছানো দরকার, পৌঁছে গেছে। তাহলে আমি রেটেড ভোল্টেজ পেলাম। রেটেড ভোল্টেজটা কত? যেহেতু আমি ইওসি বলছি, রেটেড ভোল্টেজটা হলো ইওসি। আচ্ছা, এই ইওসিটা ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? দ্রুত উত্তর দেবা। আমি যে ভোল্টেজটা বিচার করছি দুইটা ফেজের মধ্যে, ইওসি, এটা ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? ভুল। ফেজ ভোল্টেজ হয় যে কোনো এক ফেজ এবং নিউট্রালের মধ্যে। যেহেতু দুইটা ফেজের মধ্যে ভোল্টেজ বিচার করছি, সুতরাং এই ভোল্টেজ ইওসি হলো লাইন ভোল্টেজ, অর্থাৎ মূলত এটা হলো লাইন ভোল্টেজ। আমরা যে কোনো ক্যালকুলেশনে গেলে, যে কোনো হিসাব নিকাশে গেলে আসলে আমাদেরকে ফেজ ভোল্টেজে রূপান্তর করে নিতে হবে। তো এখানে সার্কিটটা কি ধরনের? স্টার কানেকশন না ডেল্টা কানেকশন? স্টার কানেকশনে আমরা জানি যে VL √3 VP। তাহলে VP কত হবে? VP হলো VL ভাগ √3। কিন্তু আমি এই জায়গায় VL কে ইওসি দিয়ে প্রকাশ করেছি, সুতরাং আমি VL এর মানটা পাচ্ছি ইওসি বা 0 ওসি বলবো √3। তাহলে আমি VP এর মান বের করে পেলাম কত? ইওসি বাই √3। এইটাই আমার মূলত বের করার দরকার, কিন্তু দরকারটা আমাদের ফুলফিল হয়েছে। এই হলো আমার নো লোড অল্টারনেটরের নো লোড টেস্ট শেষ, ডাটা কালেকশন শেষ। এখন এর সাথে আরো কিছু ক্যালকুলেশন আছে, সেগুলি আমরা দেখব আস্তে আস্তে। তো ডাটা কালেকশন যেহেতু শেষ, এখান থেকে আমরা অন্যান্য যে তথ্যগুলি পাবো সেগুলি বের করব। কেমন? একটু আমরা এখন সময় নেব। তাহলে আমরা আমাদের টার্গেট কি? এখানে টার্গেট হলো আমরা ফেজ ভোল্টেজ বের করব, কিন্তু রিডিং নেওয়ার বেলায় আমাদের লাইন ভোল্টেজ পাচ্ছি, সেজন্য √3 দিয়ে ভাগ করে নিচ্ছি। যেহেতু 3 ফেজ স্টার কানেকশন, সেই কারণে এখানে লাইন ভোল্টেজ পাওয়া যাচ্ছে, তাকে √3 দিয়ে ভাগ দিলে ফেজ ভোল্টেজ পাবো। এই পর্যন্ত থাকলো। এখন আমরা পরের টেস্টে যাই। আমরা এখন অল্টারনেটরের যে টেস্ট সম্পর্কে জানবো, সেই টেস্টের নাম কি? অল্টারনেটরের শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট এর ফিল্ড কানেকশন সেম, ফিল্ডের কানেকশন সেম, অর্থাৎ একটা রিওস্টেট থাকবে, একটা ডিসি সোর্স থাকবে, একটা অ্যামিটার লাগানো থাকবে সিরিজে। তারপরে পার্থক্য শুধু এই যে ওপেন ছিল যেদিকে আর্মেচার কয়েল যেগুলো ওপেন ছিল তার সাথে প্রত্যেকটার সাথে একটা অ্যামিটার যুক্ত করব এবং অ্যামিটারের শেষ মাথাগুলি এক বিন্দুতে শর্ট করে দেব। শর্ট করে দেব একসাথে পেঁচিয়ে দিব, 3 মাথা একসাথে পেঁচিয়ে দেব। তাহলে এই অ্যামিটার 1 নম্বর ফেজের কারেন্ট পরিমাপ করবে, এই অ্যামিটার 2 নম্বর ফেজের কারেন্ট পরিমাপ করবে, এই অ্যামিটারটা 3 নম্বর ফেজের কারেন্ট পরিমাপ করবে। এখন আমাদের যে কার্যপ্রণালী, কিভাবে আমরা এই টেস্টটা সম্পন্ন করব সেই বিষয়ে জানাবো। সেটা হলো যে রিওস্ট্যাট আগে যেখানে ছিল, মনে করেন সেখানে রেজিস্ট্যান্সগুলো বেশি সংযুক্ত ছিল। এবার আর্মেচার দিয়ে আমরা কি করবো? আর্মেচার ঘোরাবো, বা আমরা যে ফিল্ড কারেন্ট অ্যাপ্লাই করবো, আর্মেচার ঘোরাবো কিসে, কোন স্পিডে? সিনক্রোনাস স্পিডে। এবং রিওস্ট্যাট তো এই সাইড থেকে সাপ্লাই আসবে, এটা
আস্তে 0 থেকে আস্তে আস্তে বাড়াবো। আমি আস্তে আস্তে বলছি কিসের জন্য? ফটফট করে বাড়িয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে করেই বাড়াতে হবে। বাড়ালে 0 থেকে আস্তে ক্রমান্বয়ে বাড়াতে থাকবে। আর এইবার আমি খেয়াল রাখবো দুই পাশে 4টা অ্যামিটার, এই অ্যামিটার রিডিংগুলো দিকে দেখব। কি দেখবো? ফিল্ড কারেন্ট বাড়াবো। আর এই অ্যামিটারের দিকে খেয়াল রাখবো যে কখন তারা রেটেড কারেন্ট প্রবাহিত হয় তার মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে? আর্মেচারের ফিল্ড উইন্ডিং এর আর্মেচার উইন্ডিং এর সাথে যে অ্যামিটারগুলো সংযুক্ত থাকে সেই অ্যামিটারের রিডিং অর্থাৎ কারেন্টের মান যাতে রেটেড কারেন্ট পর্যন্ত পৌঁছায়। কি কারেন্ট? রেটেড কারেন্ট। কিভাবে পাবো? রেটেড কারেন্ট আমরা আমাদের হয় দেওয়া থাকবে, না হয় রেটেড ভোল্টেজ দেওয়া থাকবে, সেখান থেকে ক্যালকুলেশন করে পাওয়ার আর ভোল্টেজ দেওয়া থাকলে আমরা কারেন্ট পরিমাপ ক্যালকুলেশন করে নিতে পারি, হিসাব করে নিতে পারি। আগে হিসাব করে নেব, অথবা গায়ের মধ্যে অনেক ক্ষেত্রেই লেখা থাকবে। তো ওই কারেন্টটা হলো রেটেড কারেন্ট। তো যদি রেটেড কারেন্ট পেয়ে যায়, এক্সিড করা যাবে না, মানে তার থেকে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত আমরা করাবো না। রেটেড কারেন্ট দেওয়ার সাথে সাথে আমাদের রিডিং নিতে হবে। ফিল্ড কারেন্ট কত, এই অ্যামিটার রিডিং কত, এবং অন্তর্বর্তীকালীন এই যে আইএম এর মান 0.1, 0.2 প্রত্যেকটা এগেনস্টে এই আর্মেচার কারেন্ট কত এই রিডিংগুলো কিন্তু রেসপেক্টিভ রিডিংগুলো লিপিবদ্ধ করতে হবে। তাহলে কি কি লিপিবদ্ধ করলে? ফিল্ড কারেন্ট 0, আর্মেচার কারেন্ট কত, ফিল্ড কারেন্ট 0.1, আর্মেচার কারেন্ট কত, ফিল্ড কারেন্ট 0.2, আর্মেচার কারেন্ট কত, ফিল্ড কারেন্ট 0.3, আর্মেচার কারেন্ট কত। এভাবে করে আমরা রিডিং লিপিবদ্ধ করতে থাকবো। লিপিবদ্ধ করতে করতে যখন রেটেড কারেন্টের রেটেড কারেন্ট প্রবাহিত হবে, তখন আমি ফিল্ড কারেন্টটা আর রেটেড কারেন্ট নিয়ে আমাদের এই টেস্ট শেষ করব। এবার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, দেখো এই জায়গায় আমি একটা সূত্র লিখে রাখছি, ZS অর্থাৎ সিনক্রোনাস ইম্পিডেন্স ইকুয়াল টু ওপেন সার্কিট ফেজ ভোল্টেজ ভাগ শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট কোনটা? এই যে এখানে যে রেটেড কারেন্ট পেলে এটাই হলো শর্ট সার্কিট কারেন্ট। উপরেরটা কোনটা? ওপেন সার্কিট ফেজ ভোল্টেজ। আগের যেটা করলাম ওপেন সার্কিট টেস্টের সময় যেটা করলাম, ই ওপেন সার্কিট ভাগ √3, এইটা যেটা এটা হলো মনে করো ওপেন সার্কিট ফেজ ভোল্টেজ। তাহলে ওই ক্যালকুলেশনের মান যেটা সেটা এখানে বসাবো, শর্ট সার্কিট কারেন্ট যেটা সেটা এখানে বসাবো, বসিয়ে তাহলে ZS এর মান পেয়ে যাবো। সেখান থেকে R এর মান আমার দেওয়া থাকে সবসময়, রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স কত তা নেম প্লেটের মধ্যে, রিডিং প্লেটের মধ্যে লেখা থাকবে, দেওয়া থাকবে। তখন আমি কি করব? তখন আমি ওই জায়গায় মানটা বসিয়ে নেব। তাহলে এই জায়গায় x √ZS² - RS², এটা আমি এখানে থেকে ক্যালকুলেশন করলাম, এটার মান পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি XS এর মান পাবো, যার একক হচ্ছে ওহম। যার একক হচ্ছে ওহম। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? পরবর্তী যে টেস্টটা আমরা দেখতে চাই সেটা হলো অল্টারনেটরের রেজিস্ট্যান্স টেস্ট। কিসের রেজিস্ট্যান্স? অল্টারনেটরের রেজিস্ট্যান্স বলতে অল্টারনেটরের আর্মেচারের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আমাদের টেস্ট করতে হবে, রেজিস্ট্যান্স কত আছে। কেন করব টেস্ট? দুইটা কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো যে তিনটা রেজিস্ট্যান্স যদি তিন ফেজেরই যদি রেজিস্ট্যান্স সেম থাকে তাহলে ওকে, ব্যালেন্স হয়ে যাবে। আর যদি একটা কম বেশি থাকে তাহলে আনব্যালেন্স হয়ে যাবে, ওইটা ত্রুটিপূর্ণ অল্টারনেটর হবে। সেটা আইডেন্টিফাই করা যায়। আরেকটা হলো ওই যে ZS বের করবো, তারপরে XS বের করবো, সেই ক্ষেত্রে আমার R এর মান লাগবে, যেটা এখান থেকে পাবো। বোঝা গেল কথা? আচ্ছা, এখন আমরা টেস্টটা কিভাবে
এবার ফিল্ডের সাথে কোনো সাপ্লাই দিব না, ফিল্ডের সাথে কোনো সাপ্লাই দিব না। তোমরা দেখতে পাচ্ছ এটা করা আছে, ডিসকানেক্ট করা আছে, কোনো সাপ্লাই নাই। এখন আর্মেচার সাইডে দিকে তিনটা কয়েলের যে কোনো দুই কয়েল, যে কোনো এনি2 যে কোনো দুইটা কয়েল নিয়ে করবো, তার মধ্যে ডিসি ভোল্টমিটার বসাবো। কি ভোল্টমিটার? ডিসি ভোল্টমিটার বসাবো। আর হলো একটা ওই সিরিজে কি বসাবো? ডিসি অ্যামিটার বসাবো। হ্যাঁ, আর এই রেজিস্টার আছে, রেজিস্টার ভিতরে কারেন্ট কম বেশি করব। এইখানে একটা ডিসি সোর্স লাগাবো। ডিসি সোর্স কি? বিশুদ্ধ ডিসি সোর্স তো ব্যাটারি লাগাবো। বিশুদ্ধ ডিসি সোর্স, সব থেকে বিশুদ্ধ ডিসি সোর্স পাওয়া যায় কোথা থেকে? ব্যাটারি থেকে। ব্যাটারি লাগাবো। আচ্ছা, তাহলে আমি এখানে কি করব? কোন প্রকার প্রাইম মুভার ভরাবো না, ফিল্ড কারেন্ট দেব না, শুধুমাত্র আমি এই ডিসি সাপ্লাই দেব। এই ডিসি সাপ্লাই দেব, এই সুইচ অন করে দিলে তখন দেখো, তখন যদি এই অবস্থায় থাকে তাহলে কারেন্ট এই করতে যাবে, এই করতে যাবে, এই করতে যাবে, এই করতে যাবে, এখানে এসে যাবে, তাই তো? এই প্রথমে দেখো দুইটা রেজিস্ট্যান্স সিরিজে পড়ছে, দুইটা রেজিস্ট্যান্স কয়েল কয়টা? তিনটা। তার মধ্যে কয়টা পড়লো? দুইটা সিরিজে হয়ে গেছে। তার মানে এটা যদি 2 অ্যাম্পিয়ার হয়, এটা 2 অ্যাম্পিয়ার হয়, মোট কয় অ্যাম্পিয়ার হবে? 4 অ্যাম্পিয়ার হবে। এমন অবস্থায় এখানে যে ভোল্টেজ সাপ্লাই দেব, সেই ভোল্টেজ আমার জানা থাকে, অথবা মনে করো জানা না, এই জায়গায় ভোল্টমিটার লাগিয়েছি, সেখানে রিডিং পাবো না? রিডিং পাবো। তাহলে এখান থেকে আমি ভোল্টমিটার রিডিং নেব। এটা ভোল্টমিটারটা এইখানে যে ভোল্টেজ পাবো সেটা এসি ভোল্টেজ না ডিসি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ, কারণ সাপ্লাই দিচ্ছি ডিসি, তাহলে কি ভোল্টেজ পাবো? ডিসি ভোল্টেজ। আর এখানে কারেন্ট পেলাম। আমরা ওহমের সূত্র প্রথমেই যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছি, বেসিক ইলেকট্রিসিটির মধ্যে প্রথমেই ছিল ওহমের সূত্র। এটা আজীবন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখার জিনিস। তাহলে সেই জিনিসটা হলো ওহমের সূত্রকে আমরা জানি কি? রেজিস্ট্যান্স সমান হলো ভি আর আই, জানি কিনা? রেজিস্ট্যান্স সমান হবে ভোল্টেজ আর কারেন্ট। তাহলে এখানে দেখো, এই ক্ষেত্রে কিন্তু ডিসির ক্ষেত্রে, তাহলে এই যে ভিটা কি আমরা এখানে ভি ডিসি, এটা হলো ভি ডিসি, আর কারেন্টটা কি? কারেন্ট হলো আই ডিসি। আনটিল রেজিস্ট্যান্স কত? আচ্ছা, এইবার আমার একটা প্রশ্নের জবাব দাও। যে সার্কিটে আমি ডিসি ভোল্টেজ দিচ্ছি এবং ডিসি কারেন্ট মেজার করছি, তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কোনটা? মোট রেজিস্ট্যান্স কত? এই সার্কিটটার মোট রেজিস্ট্যান্স কত? যদি আমি একে R1 এবং একে R2 বিবেচনা করি, তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে? দুইটাই কিন্তু R1 R2 বললে দুইটাই সমান থাকতে হবে। তাহলে মোট রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R1, কারণ দুইটা সিরিজে আছে, তাহলে কি হবে? 2R1। তাহলে এইখানে যে তুমি ইডিসি ভাগ আইডিসি পেলে, এখানে কি পাচ্ছ? 2R, দুইটা এই R মানে হলো 2R1, তাহলে 2R1 পেলে। আমি R1 এর মান লিখছি, আমি এখানে যে রিডিংটা পেলাম R, তাই তো? R যেটা পেলাম তাকে R ভাগ 2, অর্থাৎ ইডিসি কে আইডিসি দিয়ে ভাগ করলে যে রেজিস্ট্যান্স পাবো তাকে স্ট্রেট 2 দিয়ে ভাগ করে নেব। কারণ কি? কারণ এই দুইটা কয়েলের রেজিস্ট্যান্স সমান সমান, যেহেতু সিরিজে পড়েছে, আমি মান বের করব একটা রেজিস্ট্যান্স, একটা কয়েলের রেজিস্ট্যান্সের মান বের করব। তাহলে যেহেতু দুইটা হয়ে গেছে, দুইটা মান একত্রিত হয়ে গেছে, তার আমি অর্ধেক নেব। তো অর্ধেক করে নিলে যে মানটা পাবো আর, সে আর কে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই
আমি একটা কয়েলের রেজিস্ট্যান্সের মান পেলাম। এখন কথা হলো যে রেজিস্ট্যান্সটা পেলাম, এই রেজিস্ট্যান্সটা কি এসি রেজিস্ট্যান্স না ডিসি রেজিস্ট্যান্স? এখন আমি যে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করছি এসি না ডিসি? সাপ্লাই ভোল্টেজ ডিসি, কারেন্ট ডিসি, তাহলে রেজিস্ট্যান্স আর এসি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে, ওখানে আমি ডিসি রেজিস্ট্যান্স পাবো, এসি রেজিস্ট্যান্স পাবো আর ডিসি। এই রেজিস্ট্যান্স R1 যেটা সেটা আর ডিসি। আমার একটা কোশ্চেন, সেটা হলো যে অল্টারনেটর এসি মেশিন না ডিসি? এসি মেশিন। তাহলে রেজিস্ট্যান্স ডিসি দিয়ে আমার কোনো কাজ আছে? অবশ্যই আমাকে এসিতে যেতে হবে। একটা হিসাব আছে যে এসির রেজিস্ট্যান্সকে আমরা ইফেক্টিভ রেজিস্ট্যান্স বলি, আর ডিসি রেজিস্ট্যান্সকে ডিসি রেজিস্ট্যান্স। এই দুটার মধ্যে একটা ক্যালকুলেশন করলে একটা ফ্যাক্টর পাওয়া যায়। ফ্যাক্টরটা হলো 1.25 থেকে 1.75 পর্যন্ত বেশি হবে এসি রেজিস্ট্যান্স, বিভিন্ন কারণে। তার স্কিন ইফেক্ট আছে, অমুক আছে, তমুক আছে, সেসব জন্য ওই এসি রেজিস্ট্যান্সটা বেশি হবে। ডিসি রেজিস্ট্যান্সের কত গুণ? 1.25 থেকে 1.75 এটা যে কোনো মেটালের উপরে ভেরি করে। একটা ক্ষেত্রে হয়তো 1.25 হতো, আরেকটা 1.5 হতে পারে, আরেকটা 1.75 হতে পারে। তো কপারের ক্ষেত্রে, অল্টারনেটর ক্ষেত্রে আমাদেরকে বলে দিছে যে তোমরা ডিসির মান যদি জানো, এসি রেজিস্ট্যান্সের মান কনভার্ট করার জন্য 1.75 দিয়ে গুণ দিয়ে দেবো। তার মানে 1.75 গুণ আমরা ধরে নিব। তাহলে ডিসি যদি বের করতে পারি, আমার মেশিন যেহেতু অল্টারনেটর, যেহেতু এসি মেশিন, এসি রেজিস্ট্যান্স কত সেই মানটা আমাদের বের করতে হবে। ডিসি রেজিস্ট্যান্সকে 1.75 দিয়ে গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আমরা সেই রেজাল্টটা পেয়ে যাব। এখন সংক্ষেপে এই রেজিস্ট্যান্স টেস্টের যে ক্যালকুলেশন, সেদিকে আমি একটু দৃষ্টিপাত করি। সেটা কি, যে আমরা যে সার্কিটটা দেখছি, সার্কিটটায় এই অল্টারনেটর দুইটা কয়েল সিরিজে হয়ে গেছে, ফলে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যে বাধাপ্রাপ্ত হবে দ্বিগুণ বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স দুই ডবল রেজিস্ট্যান্স হবে। তাহলে এখানে তো ভোল্টেজ আছে, তাকে আইডিসি দিয়ে ভাগ করলে রেজিস্ট্যান্সের দ্বিগুণ রেজিস্ট্যান্সের মান পাবো। তাকে আমরা দুই দিয়ে ভাগ দিলে একটা কয়েলের, একটা উইন্ডিংয়ের, একটা কয়েলের রেজিস্ট্যান্স পাবো। সেই রেজিস্ট্যান্সটা যেহেতু ইডিসি এবং আইডিসি, দুইটা আইডিসি ভোল্টেজ এবং কারেন্ট, তাহলে সেটাকে আমি ডিসি রেজিস্ট্যান্স হিসেবে পাবো। আমার জানা আছে যে ডিসি রেজিস্ট্যান্সকে এসি রেজিস্ট্যান্সে রূপান্তর করতে হলে 1.25 থেকে 1.75 মাল্টিপ্লাই করতে, গুণ করতে হয়। এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এসি রেজিস্ট্যান্সকে ডিসি রেজিস্ট্যান্সে রূপান্তর করতে হলে 1.75 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি 1.75 দিয়ে গুণ দেবো, অর্থাৎ এই যে আর এসি সমান 1.75 ইন্টু আর ডিসি। এইটা আমার ক্যালকুলেটেড রেজিস্ট্যান্স। কোনো জায়গায় এটা আর ইফেক্টিভ বলে গেছে। ঠিক আছে, এটা হলো তুমি যে ক্যালকুলেশন করলে রেজিস্ট্যান্স টেস্ট, সেই রেজিস্ট্যান্স টেস্টের রেজাল্ট। আর ইফেক্টিভ ইকুয়াল টু 1.75 ইন্টু আর ডিসি। ক্লিয়ার? সমস্যা আছে কোনো? এখন কথা হলো যে এই জিনিসগুলো আসলে কি দরকার হবে আমাদের? দুই ধরনের কাজে দরকার। এক হলো ল্যাবে যখন প্র্যাকটিক্যাল করতে যাবে, তখন এই থিওরিগুলো যদি মনে থাকে, তাহলে 3টা প্র্যাকটিক্যালি তোমরা করতে পারো। ঠিক আছে? আর আমরা তো পরীক্ষা দিয়ে পাস করতে হবে। পরীক্ষার মধ্যে যে কোনো একটা টেস্ট পড়ে, যে কোনো একটা টেস্ট
পড়ে, তাহলে যদি কমন পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মার্ক আর্ন হলো, সিকিউর হলো, কেমন? সেজন্য এই 3টা টেস্টের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আজকের মতো এসি মেশিন 2 ক্লাসের এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।